নিউজ 24 এর আজকের সর্বশেষ সংবাদে প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে থাকবে এ নিয়ে বিস্তারিত আলোচনা। রিমান্ডে আলেমদের বিধর্মী দিয়ে জিজ্ঞাসাবাদ করাবেন না, অনুরোধ জানালেন বাবুনগরী। থাকছে ভণ্ডদের পক্ষে বিবৃতিদাতারাও ভণ্ডদের পর্যায়ে পরে বললেন তথ্যমন্ত্রী। এবং সবশেষে জানাবো, আমি আর ছেড়ে দেব না, সশস্ত্র হব অজস্র মৃত্যুতে, মন্তব্য কাদের মির্জার। পুরো খবর পেতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। দেশের প্রধানমন্ত্রী যখন করোনা পরিস্থিতির কারণে নিজ গৃহবন্দী জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন, তখন জুলুম চলছে মসজিদ, মাদ্রাসা, হেফজখানা ও এসব প্রতিষ্ঠানের হেফাজতকারীদের উপর। এমনটাই মন্তব্য করেছেন হেফাজত ইসলামের আমির শাইখুল হাদিস আল্লামা জুনায়েদ বাবুনগরী। বৃহস্পতিবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জুনায়েদ বাবুনগরী এসব কথা বলেন। হেফাজত আমিরের প্রেস সচিব এনামুল হাসান ফারুকী এই বিবৃতি পাঠিয়েছেন। বিবৃতিতে হেফাজত আমির বলেন, বাকি 11 মাসের তুলনায় রমজান মাসের সকল ধরনের ইবাদত বন্দেগীর ফজিলত অনেক গুণ বেশি। অথচ এই মাসেই বাংলাদেশে জুলুম, গ্রেফতার, নির্যাতন চালানো হচ্ছে শত শত হেফাজত নেতাকর্মী, আলেম ওলামা, ছাত্র ও তৌহিদি জনতার উপর। সরকার ইসলাম প্রচারকদের বন্দী করে রিমান্ডে নিয়ে অমানবিক নির্যাতন করছে। সরকারের নীতি নির্ধারকদের প্রতি বিনীত অনুরোধ জানিয়ে হেফাজত আমির বলেন, এই রমজান মাসে রিমান্ডে নেওয়া আলেম ওলামাদেরকে বিধর্মী এবং অবিশ্বাসীদের দিয়ে জিজ্ঞাসাবাদ করাবেন না। তারা এই সকল হযরতদের সাথে খুবই নিষ্ঠুর ও অপমানজনক আচরণ করছে। মহান আল্লাহ রব্বুল আলামিন এসব বরদাস্ত করবেন না। গণপ্রতিরোধ ও প্রতিবাদ ছাড়া সহজে আলেম ওলামাদের গ্রেফতারের জন্য লকডাউন আরও 1 সপ্তাহ বাড়িয়ে সরকার সমগ্র দেশবাসীকে কষ্ট দিচ্ছে। এই তথ্য প্রকাশ করে আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেন, দেশের নিম্ন আয়ের গরিব মানুষকে আর হয়রানি ও কষ্ট না দিয়ে আমার কাছে তালিকাটা পাঠান। আমি অভিযুক্তদের সকলকে নিয়ে শান্তিপূর্ণভাবে জেলে চলে যাব। একজন পুলিশও পাঠাতে হবে না। এর বিনিময়ে আপনারা লকডাউন তুলে নিন। দেশবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, হেফাজত ইসলামের আন্দোলন সবসময় শান্তিপূর্ণ ছিল এবং ভবিষ্যতেও তাই থাকবে। ভণ্ডদের পক্ষে বিবৃতিদাতারাও ভণ্ডদের পর্যায়ে পড়ে, মন্তব্য তথ্যমন্ত্রীর। তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, ভণ্ড ও মিথ্যাবাদীদের পক্ষে যারা বিবৃতি দেয় তারাও সেই পর্যায়ে পড়ে। হেফাজত ইসলামের নেতাদের মুক্তির দাবিতে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার বক্তব্যের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। রাজধানীর মিন্টু রোডের বাসভবন থেকে বৃহস্পতিবার দুপুরে বিশ্ব ধরিত্রী দিবস উপলক্ষে আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির ওয়েবিনারে আমাদের পৃথিবী পুনরুদ্ধার বাংলাদেশ দৃষ্টিকোণ ও ভবিষ্যৎ পথযাত্রায় বক্তৃতা শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তথ্যমন্ত্রী। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ বলেন, হেফাজত ইসলাম সারা দেশে তাণ্ডব চালিয়েছে। নিরীহ মানুষের ঘরবাড়ি, সহায় সম্পত্তি, যানবাহন জ্বালিয়ে দিয়েছে। ভূমি অফিসে আগুন দিয়ে সাধারণ মানুষের জমির দলিলপত্র পুড়িয়েছে। ফায়ার, রেল, পুলিশ স্টেশনে হামলা চালিয়েছে। মহাসড়কের উপর দেয়াল তুলে দিয়েছে এবং এগুলো করে আবার তা অস্বীকার করছে। তিনি বলেন, সূর্য পূর্ব দিকে ওঠে তা যেমন সত্য, হেফাজত যে এসব করেছে সেই দিবালোকের মতো সত্যকে তারা অস্বীকার করেছে। সাংবাদিকেরা এ সময় করোনাকালে আওয়ামী লীগের মানুষের পাশে থাকার বিষয়ে প্রশ্ন করলে দলের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ বলেন, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশে 1 বছর ধরে করোনাকালে আওয়ামী লীগ মানুষের পাশে আছে এবং থাকবে। দলের পক্ষ থেকে প্রথম দফায় 1,25,00,000 মানুষের কাছে ত্রাণ পৌঁছে দেওয়া হয়েছে এবং কোটি কোটি টাকা বিতরণ করা হয়েছে। তিনি বলেন, আওয়ামী লীগের প্রায় 110 এমপি করোনায় আক্রান্ত, 5 জন মৃত্যুবরণ করেছেন। কয়েকজন উপদেষ্টা সহ 3 জন সভাপতিমণ্ডলীর সদস্য মৃত্যুবরণ করেছেন। হাসান মাহমুদ বলেন, এই আক্রান্তের কারণ আওয়ামী লীগ নেতারা করোনাকালে জনগণের পাশে দাঁড়িয়েছেন। অপরদিকে যারা বিভিন্ন সংগঠনের ব্যানারে নীতিকথা বলেন, তাদের তো দূরবীন দিয়েও খুঁজে পাওয়া যাচ্ছে না। মানুষের জন্য কিছু করবেন এমন কথা বলে বিদেশিদের কাছ থেকে অর্থ আনা, কজন দরিদ্রকে ডেকে ত্রাণ দেওয়ার ছবি বিদেশে পাঠানোই তাদের কাজ। আমি আর ছেড়ে দেব না, সশস্ত্র হব অজস্র মৃত্যুতে, মন্তব্য কাদের মির্জার। বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা কোম্পানীগঞ্জের রক্তপাত বন্ধে প্রস্তাব দেওয়ার একদিন পর নিজের অনুসারী রাজু নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার হওয়ায় ফের ফেসবুক লাইভে এসে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তিনি অজস্র মৃত্যুতে সশস্ত্র হওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। কাদের মির্জা লাইভে এসে তার নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আমি শান্তির প্রস্তাব দিয়েছি। আমি আজকের দিন দেখব, আজকের দিন দেখার পর আগামী দিন তোমাদেরকে সিদ্ধান্ত দেব। সেই সিদ্ধান্তের আলোকে রাজপথে আমিও থাকবো। আমি দেখব কোথাকার পুলিশ প্রশাসন কি জিনিস। আমি দেখব, প্রয়োজনে জেলে যাব, জীবন উৎসর্গ করব। আমি আর ছেড়ে দেব না। বৃহস্পতিবার বিকেল 4:30টায় তার অনুসারী স্বপন মাহমুদের ফেসবুক আইডি থেকে লাইভে এসে তিনি এসব কথা বলেন। কাদের মির্জা বলেন, আমার ছেলেকে এভাবে আহত করার পর এরা কিভাবে থানায় বসে মিটিং করে। সারা দিন রাত তারা সেখানে মিটিং করে, আড্ডাবাজি করে। প্রত্যেকটা ছেলের হাতে অস্ত্র।
অস্ত্র নিয়ে তারা থানায় যায়, অস্ত্র নিয়ে ওসির সামনে বসে থাকে। এই অবস্থা যদি চলতে দেয়, আমরাও বসে থাকবো না, আমরাও সশস্ত্র হব অজস্র মৃত্যুতে। এর আগে বুধবার ভোর 4:45টার দিকে তার অনুসারী স্বপন মাহমুদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে কাদের মির্জা কোম্পানিগঞ্জে আওয়ামী লীগের দুই গ্রুপের বিবাদমান দ্বন্দ্ব বন্ধে কয়েকটি প্রস্তাব রেখেছিলেন। স্বাস্থ্যবিধি না মানলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে মন্তব্য স্বাস্থ্যমন্ত্রীর। স্বাস্থ্যবিধি না মানলে দেশে করোনা ভাইরাস সংক্রমণ সামাল দেওয়া সম্ভব হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, আমরা আর কত চিকিৎসা দেব, হাসপাতালে আর কত শয্যা বাড়াবো, কত হাইফ্লো ন্যাজাল ক্যানোলা দেব, আমরা কত অক্সিজেনের ব্যবস্থা করব। বৃহস্পতিবার খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথাও ভাবুন শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী বলেন, হাসপাতাল তো আর রাতারাতি বৃদ্ধি করা যায় না, হাসপাতালের বেডও তো রাতারাতি বাড়ানো যায় না। তারপরও আমরা এই অল্প সময়ের মধ্যে ২,৫০০ বেড থেকে ৭-৮ হাজার বেড বৃদ্ধি করেছি, ১০ গুণ রোগীও আমরা সামাল দিতে সক্ষম হয়েছি, কিন্তু তারপরও বাড়লে আর সম্ভব হবে না। আমাদের সবাইকে সচেতন হতে হবে উল্লেখ করে তিনি বলেন, আমরা চাই করোনা থেকে আমরা রক্ষা পাই, আশা করি আমরা যেন স্বাভাবিক জীবনে ফিরে যাই, আমাদের জীবনযাত্রা যেন ভালো হয়, আমাদের যেন পুষ্টিকর খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে। বিএনপি নয়, হেফাজতের সঙ্গে সরকারি সম্পৃক্ত দাবি মির্জা ফখরুলের। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, বিএনপি নয়, হেফাজত ইসলামের সঙ্গে সরকারি সম্পৃক্ত। বৃহস্পতিবার বিকেলে এক ভার্চুয়াল আলোচনায় বিএনপি মহাসচিব এই অভিযোগ করেন। সরকার ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, ২৬ মার্চের পর থেকে গত কয়েকদিনে বোধহয় কয়েক হাজার গ্রেফতার করে ফেলেছে এবং শুনলে অবাক হবেন, আমাদের চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকায় দলের কর্মীরা রাতে বাসায় থাকতে পারে না, ব্লক রেড করছে, কেরানীগঞ্জে ব্লক রেড করে আমাদের নেতাকর্মীদের অ্যারেস্ট করছে, কিছু বলতে গেলেই তারা বলে যে হেফাজতের সঙ্গে সম্পৃক্ত আছে। তিনি বলেন, আরে হেফাজতের সঙ্গে সম্পৃক্ত তো আপনারা, আপনারা বসেন, প্রধানমন্ত্রীর বাসায় বসে মিটিং করে তাদের সঙ্গে চুক্তি করেছেন এবং প্রধানমন্ত্রীকে কওমি মাথা হিসেবে উপাধি দেওয়া হয়েছে, আমরা হেফাজতের সঙ্গে সম্পৃক্ত হলাম না আপনারা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমাদের প্রধানমন্ত্রী তো সরাসরি বলেই ফেলেছেন এত কোটি টাকা দিয়েছে, আমরাই একমাত্র কাজ করছি, আর তো কেউ কাজ করছে না, এসব কথা বলেন। দায়িত্ব তো আপনারাই নিয়েছেন, দায়িত্ব তো পালন করতে হবে আপনাদেরকেই। তিনি বলেন, সেই দায়িত্ব পালন করতে গিয়ে আপনারা প্রতি পদে পদে জনগণের সঙ্গে প্রতারণা করছেন, আপনারা জনগণের সব আস্থা হারিয়েছেন, বিশ্বাস হারিয়েছেন, এখন অত্যাচার নির্যাতন শুরু করেছেন, এই দেশটাকে একটা পুলিশি রাষ্ট্রে পরিণত করেছেন। মির্জা আব্বাসকে বক্তব্যের ব্যাখ্যা দিতে বলেছে বিএনপি। ইলিয়াস আলীকে গুমের সঙ্গে দলের নেতারা জড়িত থাকতে পারেন বলে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যের ব্যাখ্যা চেয়েছে বিএনপি। দলীয় সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্যের ব্যাখ্যা চেয়ে মির্জা আব্বাসকে চিঠি দেন। গত শনিবার দলের ভার্চুয়াল এক অনুষ্ঠানে ইলিয়াস আলীর নিখোঁজ হওয়ার ঘটনা উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, আমি জানি আওয়ামী লীগ সরকার ইলিয়াস আলীকে গুম করেনি, তাহলে গুমটা কে করলো? এই সরকারের কাছে এটা আমি জানতে চাই। ইলিয়াস আলী গুম হওয়ার আগের রাতে দলের কার্যালয়ে এক ব্যক্তির সঙ্গে মারাত্মক বাগবিতণ্ডা করেন বলে বক্তব্যে বলেন মির্জা আব্বাস। স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বিএনপির মহাসচিবের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ইলিয়াস আলীর গুমের পেছনে দলের অভ্যন্তরে লুকায়িত বদমাশগুলোকে চিহ্নিত করে ব্যবস্থা নিন। আওয়ামী লীগ থেকে মামুনুলের দ্বিতীয় শ্বশুরকে বহিষ্কারের সিদ্ধান্ত। হেফাজত নেতা মামুনুল হকের দ্বিতীয় স্ত্রী জান্নাতারা ঝর্ণার বাবা অলিয়ার রহমানকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে ইউনিয়ন আওয়ামী লীগ। গতকাল বুধবার বিকেলে ইউনিয়ন আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। মামুনুল হকের দ্বিতীয় শ্বশুর ওয়ালিয়ার রহমান ফরিদপুরের আলফাডাঙ্গার ২ নং গোপালপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড কামারগ্রাম আওয়ামী লীগের সভাপতি, এছাড়াও একজন বীর মুক্তিযোদ্ধা এবং সাবেক সেনা সদস্য। এর আগে গত ১২ এপ্রিল আলফাডাঙ্গার ২ নম্বর গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোনায়েম খান ও সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন স্বাক্ষরিত দলীয় প্যাডে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোনায়েম খান কালের কণ্ঠকে বলেন, ওয়ালিয়ার এবং তার পরিবার হেফাজতের সঙ্গে সম্পৃক্ত থাকায় দল থেকে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল আমরা সভা করে এই সিদ্ধান্ত নিয়েছি, ২-১ দিনের মধ্যে চিঠি দিয়ে তাকে বিষয়টি জানানো হবে। সরকার কখনো জনগণের কথা ভাবে না, মন্তব্য ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, সরকার কখনো জনগণের কথা ভাবে না। বৃহস্পতিবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে লকডাউনে মানুষের হাহাকার বন্ধে ঘরে ঘরে খাদ্য পৌঁছাও, নাগরিক প্রতীকী অবস্থান শীর্ষক এক কর্মসূচিতে অংশ নিয়ে সভাপতির বক্তব্যে তিনি আহ্বান জানান। কর্মসূচিতে সভাপতি ভাসানী অনুসারী পরিষদের চেয়ারম্যান ও গণস্বাস্থ্যের ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বলেন, সরকার কখনো জনগণের কথা ভাবে না, তাই আজকে এর মধ্য দিয়ে সম্মিলিত প্রচেষ্টা খুব অব্যাহত রাখতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টাতে জনগণ জিতবেই, গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। তিনি আরো বলেন, দুঃখের কথা কি বলবো, বাঁশখালীতে আরো 2 জন শ্রমিকের মৃত্যু হয়েছে। আমাদের হাইকোর্ট এখনো
সুমোটো করে সরকারকে আসামি করে মাঠে হাজির করছে না, তাদের বলা উচিত। ডাক্তার জাফরুল্লাহ বলেন, আমরা মাওলানা ভাসানীর মতো বলতে বাধ্য হব, আপনারা যদি এখনো সতর্ক না হন, সংশোধন হওয়ার চেষ্টা না করেন, তাহলে জনগণ হয়তো আপনাদের ট্যাক্স দেয়া বন্ধ করে দেবে। তাতে দেশের নৈরাজ্য হবে। আমরা সুশাসন চাই, আমরা নৈরাজ্য চাই না। আমাদের উপর অত্যাচারের খড়গ কমান। অবস্থান কর্মসূচিতে অন্যদের মধ্যে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, ডক্টর রেজা কিবরিয়া, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি প্রমুখ বক্তব্য দেন।